বৈদেশিক মুদ্রার রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের রেকর্ড ধারা অব্যাহত রাখতে পরিকল্পনা মাফিক বিনিয়োগ করার পরামর্শ। বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের 2 ধাপ উন্নতি, শীর্ষে নরওয়ে, ভুটান 129, ভারত 131, পাকিস্তানের অবস্থান 154। শৈত্যপ্রবাহে কাবু, ছিন্নমূল মানুষ, রাজপথে কষ্টে রাত যাপন, আরও 2 দিন যন্ত্রণা সইতে হবে বলছে আবহাওয়া দপ্তর। এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কয়েক লাখ টাকা ব্যক্তিগত ব্যাংক হিসাবে বিপাকে কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি নাদিয়া নাহি। এবার বিস্তারিত। বৈদেশিক মুদ্রার রিজার্ভের রেকর্ড গড়েছে বাংলাদেশ। করোনাকালে আমদানি ব্যয় কমে যাওয়ায় রেমিটেন্স বৃদ্ধি ও রপ্তানি আয় ভালো হওয়ায় রিজার্ভ বাড়ছে বলে মনে করেছেন অর্থনীতিবিদরা। এ ধারা অব্যাহত রাখতে পরিকল্পনা মাফিক বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন তারা। তানজিলা নিঝুমের রিপোর্ট। করোনা মহামারীতে বিশ্ব অর্থনীতি গতি হারালেও দেশে যথেষ্ট চাঙ্গা বৈদেশিক মুদ্রা রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সব রেকর্ড ভেঙে বর্তমান রিজার্ভ $42 বিলিয়ন ছাড়িয়ে গেছে। গত বছর 25 নভেম্বর এটি ছিল $31.62 বিলিয়ন। অর্থনীতিবিদরা বলছেন, রিজার্ভ বৃদ্ধির পেছনে নিয়ামক হিসেবে কাজ করছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, আমদানি ব্যয় কম হওয়া ও রপ্তানি আয় বৃদ্ধি। করোনার সময় আমদানি ব্যয় কম হওয়া, রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি পাওয়া, অন্যদিকে বিভিন্ন রকমের লোন নেওয়া, এই সব মিলিয়ে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। রিজার্ভ বাড়লে দেশের লাভ কি, সে প্রশ্ন উঠতেই পারে। প্রকৃতপক্ষে যথেষ্ট পরিমাণ বৈদেশিক মুদ্রা থাকা মানে অর্থনৈতিক শক্তি বেড়ে যায় এবং সরকারের স্বস্তি থাকে। বিশ্বায়নের কারণে অন্য দেশের সঙ্গে নানা রকম লেনদেন করতে হয়। এই রিজার্ভ আমদানি ব্যয় মেটানো, বৈদেশিক ঋণের সুদ প্রদান ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। সেটা জোগাড় না থাকলে দেশ সংকটে পড়ে যায়। সরকার যদি কাজে লাগাতে চায় তাহলে সরকারকে প্রকল্প নিতে হবে, প্রজেক্টস, যেখানে ফরেন এক্সচেঞ্জ কম্পোনেন্ট থাকবে। যেহেতু অর্থ আছে, গভর্নমেন্ট ক্যান গো অ্যাহেড। অর্থনীতিবিদ ডক্টর নাজদিন আহমেদের মতে, রিজার্ভের অর্থ সোনাদানা বা বন্ড জাতীয় খাতে ব্যবহার করা উচিত। বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকে নস্ট্রো অ্যাকাউন্ট খোলা হচ্ছে এবং সেখানে এটা বিনিয়োগ হচ্ছে, বন্ডে বিনিয়োগ হচ্ছে, সভরেন বন্ডে, স্বর্ণ কেনায় বিনিয়োগ হচ্ছে, বিভিন্ন উন্নত দেশের বিভিন্ন আমানতের ক্ষেত্রে স্বল্প মেয়াদী আমানতে বিনিয়োগ হচ্ছে। কাজেই বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্থ কিন্তু যথাযথ নিয়ম মেনেই সেটা বিভিন্ন জায়গায় বিনিয়োগ হচ্ছে। কাজে এটা নিয়ে আলাদা করে এভাবে দেশে ব্যবহার করার যে পরামর্শ দেয়া হয় সেটা ভুল। তবে বিনিয়োগ যেভাবেই হোক না কেন, বিশাল এই রিজার্ভ যে করোনার ধকল কাটিয়ে তুলতে অবদান রাখবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, বলছেন 2 অর্থনীতিবিদ। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্বের মানব সম্পদ উন্নয়ন সূচকে 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। 189টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন 133। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনসি সম্মেলন কক্ষে মানব সম্পদ উন্নয়ন প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, এ খবরে আত্মতুষ্টিতে না ভুগে যেসব ক্ষেত্রে এখনো ঘাটতি আছে তা পূরণে মনোযোগী হতে হবে। সমাধান আমাদের হাতে, আমাদের মধ্যেই রাখতে হবে। আমাদের দুর্বল দিকগুলো আমরা চিহ্নিত করে আমরা আমাদের মনোযোগটা সেই দিকে আমরা ঘুরাবো। যে সকল ক্ষেত্রে ভালো করেছি সেখানে তার নিজস্ব একটা অ্যাক্সেলারেশন আছে, সেটাকে আরেকটু বাড়াবার জন্য একটু যেটাকে বলে পলিসি সাপোর্ট, নীতি সহায়তা বা মমত্ব ইত্যাদি দেওয়ার প্রয়োজন আছে, সেটা আমরা দিব আশা করি। উত্তরাঞ্চল সহ দেশের বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌসুমের প্রথমে এই শৈত্যপ্রবাহে ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। ঘন কুয়াশার কারণে বিঘ্ন হচ্ছে যান চলাচল। সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী 2 দিন তাপমাত্রা সামান্য বাড়লেও মৃদু থেকে মাঝারি মাত্রায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঠান্ডার দাপটে অস্থির ছিন্নমূল মানুষ। গত রাতে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীত বেড়ে যাওয়ায় কষ্টে রাত কাটাচ্ছেন খেটে খাওয়া মানুষ। এদিকে শীত উপেক্ষা করে করোনার চাকরি হারানো অনেক মানুষ রাতে রাইড শেয়ারিংয়ে জীবিকা নির্বাহ করছেন। মুশফিকুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জসিমউদ্দিন। উত্তরাঞ্চল সহ দেশের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌসুমের প্রথম এই শৈত্যপ্রবাহে ভোগান্তি বেড়েছে জনজীবনে। তীব্র শীত ও কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন রাজধানীর শ্রমজীবী মানুষ। রাত যত গভীর হয় ততই নামতে থাকে তাপমাত্রার পারদ, সেই সঙ্গে কষ্ট বাড়তে থাকে ছিন্নমূল মানুষের। শীতের কবল থেকে রেহাই পেতে ঘুম জলাঞ্জলি দিয়ে গভীর রাতে আগুন পোহাচ্ছেন অনেক মানুষ। শীত তো প্রচুর প্রচুর, পৌষ মাসে শীত, তো এখন শীত তো লাগবেই বাজান। শীত আছে, কঠিন শীত, অনেক ভালোই শীত লাগতেছে, রাস্তাঘাটে চলার অনেক কষ্ট হয়। করোনার কারণে চাকরি হারানো অনেকেই রাতে রাইড শেয়ারিং করে জীবিকা নির্বাহ করছেন। পরিবার পরিজন নিয়ে বাঁচতে চাকরির পাশাপাশি অনেকে আবার রাতে রাইড শেয়ারিং এর পথ বেছে নিয়েছেন। বেশি একটা পারমেন্ট না, মাঝে মধ্যে তো চালাই, বেশি একটা আমার এটা অভিজ্ঞতা নাই। আমার বিজনেস আছে, আমি ইঞ্জিনিয়ার, আর এটা পাশাপাশি এটা করি, যখন ফ্রি থাকে তখন আর কি এটা করি। সরকারি কর্মকর্তা হইয়াও বিভিন্ন ধরনের তারা পিছে যাচ্ছে, দুর্নীতি যাচ্ছে, আমি কিন্তু যাচ্ছি না। করোনায় চাকরি বা কর্ম হারিয়েছেন অসংখ্য মানুষ। তাদের অনেকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন রাইড শেয়ারিং। স্ত্রী সন্তানদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে শীতের রাতে বাইক নিয়ে নেমেছেন রাজপথে। করোনার কারণে চাকরি চলে গেছে। সারাদিনে ইনকাম করি 1000 টাকা, তো সেক্ষেত্রে যদি ওনারা 1000 টাকা রং পার্কিং এর জন্য যদি দেয়, এটা আমাদের জন্য খুব জুলুম হয়ে দাঁড়ায়। ভবিষ্যতে কিছু করা যায় আর কি, ব্যবসা বা জীবিকার তাগিদে পথে নামা এসব মানুষের দাবি রাতের ঢাকাকে আরো নিরাপদ হিসেবে গড়ে তোলার। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 17 লাখ ছুঁই করছে। আক্রান্ত 7,71,78,000 যুক্তরাজ্যের কয়েকটি এলাকায় নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, যার সংক্রমণ সক্ষমতা আগের চেয়েও অনেক বেশি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ ঠেকাতে ইউরোপের বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। একই কারণে বহির্বিশ্বের সঙ্গে 1 সপ্তাহের জন্য বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। করোনা সংক্রমণ রোধে বিদেশ ফেরত যাত্রীদের দেশে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। নাদিয়া, করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলা সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে এই প্রবাসীদের দেশে প্রবেশ পথে করোনার সনদ, নেগেটিভ সনদ অবশ্যই নিয়ে আসতে হবে। তাছাড়া কিন্তু যারা নিয়ে আসছেন না তাদেরকে প্রাতিষ্ঠানিক পয়েন্টে রাখা হচ্ছে, যেটা রাজধানী হজ ক্যাম্প এবং কি দিয়াবাড়ি, এই দুটি জায়গায় কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আরেকটি তথ্য যেটা দিয়ে রাখছে আপনাকে, যারা প্রাতিষ্ঠানিক পয়েন্টে নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাধ্যতামূলক করা হয়েছে 3 দিন তাদেরকে থাকতে হবে। তারপরে সেখানে অবস্থানের সময় তাদেরকে পিসিআর টেস্ট করানোর পর যে ফলাফল আসবে সেই ফলাফলের প্রেক্ষিতে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এছাড়া পজিটিভ আসলে অবশ্যই তাদেরকে 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে কঠোর অবস্থানে কিন্তু যারা করোনা নেগেটিভ ছাড়া প্রবেশ করার বিষয়ে অনেকটাই কঠোর অবস্থানে সিভিল এভিয়েশন তারা বলছেন। বারবার বিভিন্ন ফ্লাইট, আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে, এয়ারলাইন্সগুলোকে জানানো হচ্ছে এই বিষয়টাকে, যে যাতে করে করোনা সনদ নিয়ে আসেন, নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসেন দেশে প্রবেশ করার ক্ষেত্রে। আরেকটি তথ্য জানিয়ে রাখছি যে আজকে কিন্তু সৌদি কর্তৃপক্ষ করোনা সংক্রমণ রোধে দ্বিতীয়বারের মতো আবারও কিন্তু তারা প্রত্যেকটি আন্তর্জাতিক ফ্লাইট কিন্তু বাতিল করেছে, এমনটা কিন্তু সৌদি কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, প্রজ্ঞাপন জারি হয়েছে। সেই মোতাবেকই কিন্তু আসলে বাংলাদেশ যে সিভিল এভিয়েশন রয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু আসলে মূলত অনেকটাই কঠোর অবস্থানে রয়েছে। আর এছাড়া একটি বিষয় আমি আপনাকে জানিয়েছি, যে সমস্ত যাত্রীরা তারা দেশে ফিরছেন সার্টিফিকেট নিয়ে, সার্টিফিকেটধারী, তারা কিন্তু বলছেন যে বিমানবন্দরের ভেতরে কিছুটা ভোগান্তি থাকে, কারণ সেখানে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বিভিন্ন টেস্ট করা হয়, যেমন হ্যান্ড স্যানিটাইজার বা তাপমাত্রা মাপা হয়। এছাড়া আরেকটি যে বিষয়, তারা কিন্তু বলছেন যে অনেকটা দীর্ঘ লাইন, কারণ একসাথে যখন 4-5টা ফ্লাইট যখন চলে আসে তখন কিন্তু আসলে ইমিগ্রেশনের যে লাইনটা থাকে সেটা অনেকটা দীর্ঘ লাইন, যেটা সামাজিক ডিস্টেন্স মানা হচ্ছে না বা মানছে না, এমনটা কিন্তু অভিযোগ করছেন সাধারণ যাত্রীরা। আর এছাড়া যারা করোনার টেস্ট নিয়ে আসেনি তারা কিন্তু আসলে বিভিন্ন অভিযোগ করছেন যে তাদেরকে যে টেস্ট
করানো হয়েছে বা তাদেরকে যে মেসেজ করা হয়েছে মোবাইলে যে টেস্ট করে এসেছেন তারা নিয়ে আসা হয়েছে, তারা বলছেন যে এইখান থেকে তাদেরকে এই সার্টিফিকেট বা এই টেস্টের উপরে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। আর এছাড়া বিভিন্ন বিষয়ে যে আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে তারা কিন্তু সিভিল এভিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে বারবার যে কঠোর অবস্থানে, কারণ তাদের ফ্লাইট বাতিলের থেকে শুরু করে তাদেরকে জরিমানা করার কথাও কিন্তু বলছেন। যে সমস্ত ফ্লাইট এই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা অমান্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু জরিমানার বিষয়টি কিন্তু প্রাধান্য পেয়েছে। তো এই ছিল আমার কাছে নাদিয়া, এখান থেকে সবশেষ নাদিয়া। আরিফ, আপনাকে ধন্যবাদ। দুর্নীতি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন রাজধানীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক খোরশেদ আলম। এখনও কয়েক লাখ টাকা তার ব্যক্তিগত ব্যাংক হিসেবে থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষ তা উত্তোলন করতে পারছে না। এ নিয়ে মামলাও চলমান রয়েছে। খোরশেদ আলমের অপকর্ম নিয়ে বদিউজ্জামান সুজনের 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম কিস্তি। ক্যামেরায় ছিলেন কবির হোসেন। খোরশেদ আলম মানুষ গড়ার কারিগর এই শিক্ষক প্রথমে ছিলেন রাজধানীর কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান। তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন ঠিকই, এর পাশাপাশি ব্যস্ত থাকতেন নিজের পকেট ভারী করার। অনুসন্ধানে জানা যায় যতটা না মানুষ গড়ার কারিগর হিসেবে দায়িত্ব পালন করেছেন তার চেয়ে বেশি ব্যস্ত ছিলেন অর্থনয়ছয়ে। ছেলে মেয়েদেরকে বাধ্য করত উনি ওই কোচিং সেন্টারে পড়ানোর জন্য। জনশ্রুতি আছে তার সাথে একটা ভাগ বাটোয়ারা করে তাকে একটা মাসুহারা দিত। স্থানীয়দের বিক্ষোভের পর চাকরিচ্যুত হয়ে 2015 সালে বসেন মিরপুর 10 নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেয়ারে। এখানে এসেই অনিয়ম দুর্নীতি বেড়ে যায় কয়েক গুণ। দোকান ভাড়া দেওয়ার কথা বলে 5 লক্ষ টাকা নিয়েছেন, আবার স্বপ্নের সাথে একটি চুক্তি করেছেন। সেই চুক্তির স্বাক্ষরটা আমরা মিলিয়ে দেখেছি, ওনার স্বাক্ষরের সাথে ওই চুক্তির স্বাক্ষরের কোনো মিল আমরা খুঁজে পাই না। অভিযোগ যাচাই করতে আস্থা সমবায় সমিতির সন্ধানে নামে মোহনা টিম। তার প্রমাণও মেলে। বিদ্যালয়ের সামনের মার্কেটে দোকান পাইয়ে দেওয়ার নামে অনেক ব্যবসায়ীর কাছ থেকে সই জাল করে হাতিয়ে নেন মোটা অঙ্কের অর্থ। তৎকালীন যে শিক্ষক ছিলেন খোরশেদ আলম সাহেব, উনি আমাদেরকে বললেন যে মার্কেট হচ্ছে, আপনারা দোকান এখানে নিতে পারেন। আমরা 5 লাখ টাকা ওনাকে বায়না করলাম জমি, মানে ওই যে দোকানগুলি সবগুলি দোকান আমরা নিব। খোরশেদ আলম চাকরিচ্যুত হবার আগেই কাগজ কলমের দুর্নীতির অনেক প্রমাণ রেখে গেছেন। তার একটি হলো মিরপুরের চেতনা মডেল একাডেমির কিছু শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের অর্থ বিদ্যালয়ের হিসেবে না দিয়ে নিজ অ্যাকাউন্টে জমা দেন। আত্মসাৎ করেন 2 লাখ টাকার বেশি। এই টাকাটা যে নিছে, এই টাকাটা সাইন করে উনি কে? খোরশেদ আলম। কত টাকা নিয়েছিলেন আপনাদের কাছে? নিয়েছিল যে 2,50,000 টাকা। তিনি এখন ঢাকায় নেই, যোগাযোগ করা হয় মোবাইল ফোনে। একটা দিয়ে গেছে মোহাম্মদ খোরশেদ আলম, প্রধান শিক্ষক আদর্শ উচ্চ বিদ্যালয়, এই নামে। আপনার ব্যক্তিগত নামে নেওয়াটা ঠিক ছিল? তাহলে আপনি টাকাটা তখন স্কুল ফান্ডে দিয়ে দেন নাই কেন? টাকাটা উঠানোর পর আমাকে বইলে দিতে হবে, আমাকে রেগুলেশন করে একটা সিদ্ধান্ত দিতে হয় আমাকে। রেগুলেশনের আগেই আপনি চেকটা রিসিভ করলেন কেন স্যার? আরে আমার তো নির্দেশনা দিয়েছে চেকটা নেওয়ার জন্য, ওদের রেজিস্ট্রেশন করার জন্য। তার এমন অপকর্মে আদর্শ উচ্চ বিদ্যালয়ের সুনাম নষ্টের পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে জানান প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। বদিউজ্জামান সুজন, মোহনা সংবাদ, ঢাকা। সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি যখন আরো থাকছে। গোপালগঞ্জে এক গ্রামে 55টি ইটভাটা, বেশিরভাগেরই নেই অনুমোদন। স্বাস্থ্য ঝুঁকিতে হাজারো মানুষ, নির্বিকার কর্তৃপক্ষ। আবার আমন্ত্রণ মোহনা সংবাদের, সঙ্গে আছি নাদিয়া নাহিদ। অবিশ্বাস্য মনে হলেও মিথ্যে নয়, গোপালগঞ্জে এক গ্রামেই গড়ে উঠেছে 55টি ইটভাটা। এতে নষ্ট হচ্ছে পরিবেশ, দিন দিনই হারিয়ে যাচ্ছে ফসলি জমি, স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে হাজারো মানুষ। সদর উপজেলার পুখুরিয়া গ্রামের এসব ভাটার বেশিরভাগেরই নেই জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। গোপালগঞ্জ প্রতিনিধি মাসুদ পারভেজের তথ্যে ডেস্ক রিপোর্ট।
গোপালগঞ্জ সদর উপজেলার পুখুরিয়া গ্রামে ৫৫টি ইটভাটা প্রতি কিলোমিটারের মধ্যে স্থাপন করা হয়েছে ২ থেকে ৩টি করে। অধিকাংশেরই নেই অনুমোদন। অবৈধভাবে গড়ে ওঠা এসব ভাটায় জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কাঠ। এতে উজাড় হচ্ছে বনভূমি, বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের ওপর। এতে পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি বিরল প্রজাতির উদ্ভিদও পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে। উর্বরতা হারাচ্ছে ফসলি জমি। আমরা ফসলের জমি পাই না, ফসলের জমি অনেক নষ্ট হয়ে যায়। ভাটার জন্য এই ধুমোর কারণে শ্বাসকষ্ট হয়, সাইডে রাস্তাঘাট ভেঙে যায়। ফসলি জমি থেকে মাটি সংগ্রহ করার কারণে কমে যাচ্ছে চাষাবাদ এবং রাস্তাঘাটের অনেক ক্ষতি হচ্ছে, যেখানে ট্রাক চলাচল করছে। কালো ধুমাতে অনেক জ্বর, কাশ, ঠান্ডি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ভাটাগুলো কমিয়ে আনা হয়। চিকিৎসকদের মতে ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়ায় টক্সিন সহ বিভিন্ন বিষাক্ত রাসায়নিক থাকে। এতে চর্মরোগ, অ্যালার্জি, শ্বাসকষ্ট, হাঁপানি সহ নানা জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এই কালো ধোঁয়াটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, বিশেষ করে যারা বয়োবৃদ্ধ মানুষ এবং শিশু। এই কালো ধোঁয়া যখন তারা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে লাঞ্চের ভিতর নেয়, এই লাঞ্চটা তখন ইনফেক্টেড হয়ে যায়। জেলা পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা জানালেন, অবৈধ ইটভাটার তালিকা করে দ্রুত অভিযান পরিচালনা করা হবে। এই কালো ধোঁয়া নিঃসরণ হলে পরিবেশের উপর যেমন ক্ষতি, তেমন মানুষজনের উপর ব্যাপক ক্ষতিকর একটা প্রভাব পড়বে। সুতরাং আমরা পরিবেশ অধিদপ্তর গোপালগঞ্জ যত দ্রুত সম্ভব এ বিষয়ে একটি যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব। গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় রয়েছে ১.৫ শতাধিক ইটভাটা। অবৈধ ভাটার বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট পীরগঞ্জ চ্যাম্পিয়ন হয়েছে। রংপুর পীরগঞ্জ দল ট্রাইবেকারে ৫-৪ গোলে বরিয়াহাট দলকে পরাজিত করে বিজয়ী হয়। এদিকে নাটোরের নলডাঙ্গায় মদনহাট পাবনাপাড়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। অন্যদিকে টাঙ্গাইলে পুলিশ সুপার কাপ আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্ট টাঙ্গাইল সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মির্জাপুর উপজেলা দল। এছাড়া বান্দরবানে শুরু হয়েছে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ। এতে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। জানাবো মহতী এক উদ্যোগের কথা। মেহেরপুরে সড়কের পাশে গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন সাঁটানো চলছে। এভাবে ব্যানার, পোস্টার ও সাইনবোর্ড লাগানোই শুকিয়ে মরে যাচ্ছে অসংখ্য গাছ। এমন নির্মমতা থেকে গাছকে বাঁচাতে কাজ করছেন পেশায় রাজমিস্ত্রি যশোরের ওয়াহিদ সর্দার। গেল ২ বছরে ১২০০ কিলোমিটার সড়কের প্রায় ২৩,০০০ গাছ থেকে তুলেছেন ১০ মণ পেরেক। মেহেরপুর প্রতিনিধির তথ্যে ডেস্ক রিপোর্ট। মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর কুষ্টিয়া সড়কের দুই পাশে শতবর্ষী হাজারো গাছের কষ্ট দীর্ঘ বছরের। দেখভালের অভাবে এসব গাছ প্রচারমূলক কাজের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। এক একটি গাছের বুকে কয়েকটি পেরেক ঠুকে টাঙানো হয়েছে বিজ্ঞাপনী প্রচার। নির্মমতা থেকে গাছ বাঁচাতে নিরন্তর ছুটে চলেছেন যশোরের রাজমিস্ত্রি ওয়াহিদ সর্দার। গাছে লাগানো সাইনবোর্ড অপসারণ ও পেরেক তুলে চলেছেন নিরন্তর। ২ বছরে ১২০০ কিলোমিটার সড়কের পাশের প্রায় ২৩,০০০ গাছ থেকে তুলেছেন ১০ মণ পেরেক। যে আইনটা, ধারাটা যেটা গাছ নিরাপদের জন্য যেটা করেছে, এটা যেন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতম যারা কর্তৃপক্ষ আছে তারা যেন আইনটা জরুরি প্রয়োগ করে, যেন গাছের প্রতি আর কেউ বৈরী আচরণ না করে। পেরেক ঠুকার কারণে মরে যাচ্ছে গাছ প্রতিরোধে অঙ্গীকার করলেন এলাকাবাসী ও বৃক্ষপ্রেমীরা। গাছে কোনো পোস্টার কিংবা এরকম পেরেক দ্বারা মারা হয়, আমরা সেটা নিজেরাই স্বেচ্ছাশ্রমে আমরা সেটা তুলে ফেলবো এবং মানুষকে উৎসাহ দান করবো। গাছের প্রতি আমরা যেন অনাচার অবিচার না করি, আমরা যেন উনি যেটা অপসারণ করলে পুনরায় আমরা যেন সেটা আবার পুনরাবৃত্তি না করি। খুবই ভালো উদ্যোগ পেরেক উত্তোলন করা, এটা আমরা সাপোর্ট করি। পেরেক মারার কারণে স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ সহ বিভিন্ন সমস্যা দেখা দেয় গাছের। যখন একটা গাছে পেরেক ঠুকে দেওয়া হয় অথবা তার দিয়ে বাঁধা হয়, তখন স্বাভাবিকভাবে এই গাছের স্বাভাবিক যে বৃদ্ধি বা স্বাভাবিক যে তার বেঁচে থাকার প্রক্রিয়া সেটা অবশ্যই ব্যাহত হয়। ওয়াহিদ সর্দারের মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে গাছ রক্ষার উদ্যোগ নেওয়ার কথা জানান জনপ্রতিনিধিরা। আর বন বিভাগ থেকেও নেওয়া হচ্ছে উদ্যোগ। সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যেন কোনো গাছে আর পেরেক না ঠুকি। উনি একজন সাধারণ মানুষ হিসাবে যে কাজটা করছে, এটা আমাদের সর্বস্তর মানুষের এটা শিক্ষা নেওয়া দরকার
আমরা ভিক্ষাকে একটা বন্ধুর মতো করে আমাদের বড় করতে হবে। রাজনীতিবিদ সহ বিভিন্ন সংস্থাকে গাছে ব্যানার না লাগানোর আহ্বান জানানো হয়েছে অনেকবার। হুমায়ুন কবির, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বৈদেশিক মুদ্রার রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের রেকর্ড ধারা অব্যাহত রাখতে পরিকল্পনা মাফিক বিনিয়োগ করার পরামর্শ। বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের 2 ধাপ উন্নতি, শীর্ষে নরওয়ে, ভুটান 129, ভারত 131, পাকিস্তানের অবস্থান 154। শৈত্যপ্রবাহে কাবু ছিন্নমূল মানুষ, রাজপথে কষ্টে রাত যাপন, আরও 2 দিন যন্ত্রণা সইতে হবে বলছে আবহাওয়া দপ্তর। এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কয়েক লাখ টাকা ব্যক্তিগত ব্যাংক হিসাবে বিপাকে কর্তৃপক্ষ। এই ছিল মোহনা সংবাদে। পরে সংবাদ বিকেল 5:30 সঙ্গে সংবাদ এক নজরে দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবচেয়ে খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।